ভারতের নিষেধাজ্ঞায় আখাউড়া স্থলবন্দরে রপ্তানি কমবে ৩০%। দৈনিক ৪০ লাখ টাকার বাণিজ্য ব্যাহতের শঙ্কা। হঠাৎ চড়া ডিমের বাজার ডজন ছুঁয়েছে প্রায় ১৫০। সপ্তাহের ব্যবধানে ঊর্ধ্বমুখী মাছের দরও সরবরাহ কমার দাবি। ডিম তো ৪২ টাকা ৪০ টাকা এরকম আসলে আর কি, এখন ৪৫ টাকা বিক্রি করি, একটু বাড়ছে। খাদ্যের দাম যদি আরেকটু কমায় তাহলে হয়তো ডিমের দাম আরেকটু কমবে। নদীতে মাছ কম আর এই জন্য কিন্তু আয় না, কম কিন্তু দাম বেশি দেখা। স্তর নামায় তীব্র হচ্ছে সুপেয় পানির সংকট। সুনামগঞ্জ এবং নড়াইলে স্বাস্থ্য ঝুঁকিতে লাখো মানুষ, দীর্ঘমেয়াদী উদ্যোগের দাবি। এক কলস পানি নিয়ে এখানে খাই, এরপরে গাড়া গুড়া থেকে আমরা গোসল করে সঠিক টাইমে স্কুলে যাই যেতাম না, এই পানি আনতে যাওয়ার সময় বাদ স্কুলে আইয়া টাইম পাইতাম না যাওয়ার। বিদেশেও বাড়ছে নওগাঁর সুস্বাদু আমের চাহিদা। রপ্তানির সুব্যবস্থা এবং সংরক্ষণাগার না থাকায় ক্ষতিগ্রস্ত চাষিরা। স্বাগত এখন জনপথে, সঙ্গে আছি আমি শরীফ রওশন। স্থলবন্দরগুলো দিয়ে ৬ ধরনের পণ্য আমদানিতে ভারত সরকারের দেয়া নিষেধাজ্ঞার ফলে অন্তত ৩০% কমবে আখাউড়া স্থলবন্দরের রপ্তানি বাণিজ্য। এছাড়া প্রতিদিন ব্যাহত হবে প্রায় ৪০ লাখ টাকার পণ্য রপ্তানি। তাই দ্রুতই ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। আজিজুল সঞ্চয়ের প্রতিবেদন। ভারতের নিষেধাজ্ঞার পর নেতিবাচক প্রভাব পড়েছে আখাউড়া স্থলবন্দরের রপ্তানি বাণিজ্যে। বন্ধ হয়ে গেছে প্রক্রিয়াজাত খাবার, প্লাস্টিক, পিভিসি, ফার্নিচার, ফলের স্বাদযুক্ত জুস ও তুলাসহ বেশ কয়েকটি পণ্য রপ্তানি। গত শনিবার ত্রিপুরা, আসাম, মেঘালয় ও মিজোরামের স্থলবন্দরগুলো দিয়ে বাংলাদেশ থেকে তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাবার, ফল, ফলের স্বাদযুক্ত জুস, তুলা, প্লাস্টিক, পিভিসি সামগ্রী ও কাঠের ফার্নিচার আমদানিতে নিষেধাজ্ঞা দেয় দেশটির সরকার। এসব পণ্যের মধ্যে তৈরি পোশাক ও কাঠের ফার্নিচার ছাড়া বাকি সবকটি পণ্যই নিয়মিত রপ্তানি হয় আখাউড়া স্থলবন্দর দিয়ে, যা বন্দরের রপ্তানি আয়ে সবথেকে গুরুত্বপূর্ণ। ভারতের সেভেন সিস্টার্সের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে এমনিতেই কমেছে আখাউড়া স্থলবন্দরের রপ্তানি বাণিজ্য। বর্তমানে হিমায়িত মাছ, ভোজ্য তেল, প্রক্রিয়াজাত খাবার, প্লাস্টিক, পিভিসি ফার্নিচার, ফলের স্বাদযুক্ত জুস ও তুলাসহ কয়েকটি পণ্য নিয়মিত রপ্তানি হয়। ব্যবসায়ীরা বলছেন, এই বন্দর দিয়ে প্রতিদিন অন্তত ১.৫ কোটি টাকার বিভিন্ন পণ্য রপ্তানি হয় ভারতে। তবে বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েনের কারণেই আমদানির সুযোগ সীমিত করেছে ভারত সরকার। ফলে যে কয়েকটি পণ্য বেশি রপ্তানি হয় তার সবগুলোই নিষেধাজ্ঞার আওতায় পড়ায় ভাটা পড়বে রপ্তানি বাণিজ্যে। যে কটা পণ্য নিষিদ্ধ দিচ্ছে এই কটা পণ্যই এক্সপোর্ট হয়। তো এখন যেহেতু বন্ধ হয়ে গেছে, আমরা ব্যবসায়িকটা বিশাল একটা ক্ষতিপূর্ণ দিকে গেলাম। যে পণ্যগুলো রপ্তানি হইতে বেশিরভাগ পণ্য এগুলোর আওতাধীনে পড়ে গেছে, সেজন্য আমাদের বন্দর ক্ষতিগ্রস্ত হবে। ডেভেসা আছেন, লেবার আছে, শ্রমিক আছে, বিভিন্ন জন বিভিন্ন পর্যায়ে কাজ করে, এটার কাজেরও অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছি। বন্দর কর্তৃপক্ষ বলছে, নিষেধাজ্ঞার ফলে অন্তত ৩০% কমবে আখাউড়া স্থলবন্দরের রপ্তানি বাণিজ্য। ব্যাহত হবে ৪০ লাখ টাকার পণ্য রপ্তানি। যে সকল পণ্যের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এর মধ্যে বেশিরভাগ পণ্য আমাদের আখাউড়া স্থল থেকে যায়। সেই কারণে আগের তুলনায় এক্সপোর্টটা একটু কমে গেছে। আগে যেত পার ডে ৩০-৪০ গাড়ি, আর এখন কমে আসছে, এটা ১০ গাড়ি চলে আসছে। চলতি অর্থ বছরে গেল এপ্রিল পর্যন্ত ভারতের রপ্তানি হয় ৪৫৩ কোটি টাকার পণ্য, যা বিগত অর্থ বছরের তুলনায় ২৬ কোটি টাকা বেশি। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া। জাতীয় রাজস্ব বোর্ডকে দুভাগে বিভক্ত করার প্রতিবাদে চতুর্থ দিনের মতো ময়মনসিংহে কলম বিরতি পালন করছেন কাস্টমস, ভ্যাট এবং আয়কর শাখার কর্মকর্তা ও কর্মচারীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, রাজস্ব বোর্ডকে দুভাগে বিভক্তের কারণ কি, আর যারা আন্দোলন করছেন তারা কি অভিযোগ করছেন? রোশন, একটু সংশোধন করি। আজকে পঞ্চম দিনের মতো ময়মনসিংহে কিন্তু রাজস্ব বোর্ডকে দুই ভাগে বিভক্ত করার প্রতিবাদে রাজস্ব কর্মকর্তা, কাস্টমস, ভ্যাট এবং
করাঞ্চলের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন আজকে পঞ্চম দিনের মতো তারা কিন্তু কর্মবিরতি পালন করছেন এবং এই পালন করার মূল যে কারণটি তারা জানাচ্ছেন যে জাতীয় রাজস্ব বোর্ডকে ভেঙে দুই ভাগে বিভক্ত করার প্রতিবাদে কিন্তু তারা আজকে কর্মসূচি পালন করছেন। কলম বিরতি সংস্থাটির কাস্টম ভ্যাট ও আয়কর শাখা কর্মকর্তা কর্মচারীরা, এবং এতে কিন্তু চট্টগ্রাম বন্দর থেকে শুরু করে বা এয়ারপোর্ট এবং যে ময়মনসিংহের বৃহত্তর ময়মনসিংহ বিভাগের যে আয় রিটার্ন থেকে শুরু করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ট্যাক্স থেকে শুরু করে বিভিন্ন যে কার্যক্রম সেগুলো কিন্তু পুরোপুরি বন্ধ হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে একটি করাঞ্চলের অফিসে আমরা রয়েছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ফাইলের স্তূপ কিন্তু ইতিমধ্যে টেবিলগুলোতে জমে গেছে এবং কর্মকর্তা যারা রয়েছেন তারা অনেকটা অলস সময়ই পার করছেন এবং সকাল 9টা থেকে তাদের এই কর্মবিরতি শুরু হয়েছে, যা চলবে 3টা পর্যন্ত। সুতরাং আজকে পঞ্চম দিন মতো তারা কর্মবিরতি পালন করে যাচ্ছেন এবং তারা যে দাবিটি জানিয়ে যাচ্ছেন যে মূলত যে বিষয়ে যারা অভিজ্ঞ নয় সেই বিষয়ে সংশ্লিষ্ট বিভাগে তাদেরকে ভাগ করে দেওয়ার কারণে, বিশেষ করে অ্যাডমিন ক্যাডারে দেওয়ার কারণে কিন্তু তাদের এই আন্দোলনটি, এবং তারা যেটা মনে করছেন যে তাদের সমস্যাগুলো বা তাদের যে জটিলতাগুলো সেগুলো যে ভাগে তাদেরকে বিভক্ত করা হয়েছে সেখানে সেই সমস্যাগুলো আশু সমাধান হবে না। এবং সেই সাথে আপনাকে আমি একটু তথ্য জানিয়ে দিতে চাই, গত 23-24 অর্থ বছরে কিন্তু এই করাঞ্চলের ময়মনসিংহ করাঞ্চলের লক্ষ্যমাত্রা ছিল 1100 কোটি টাকা, সেখানে মোট আদায় হয়েছে 1179.80 কোটি টাকা। এবং এই জন্য কিন্তু আজকে আমরা গতকালকেও আমরা দেখতে পেরেছি যে আজকে বা কালকের মধ্যেই কিন্তু একটি অর্থ উপদেষ্টার সঙ্গে তাদের যে কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে একটা বৈঠক হওয়ার কথা রয়েছে এবং তারা চাচ্ছেন যে যত দ্রুত সময়ের মধ্যে এই সমস্যাটি সমাধান করা যায়। এবং সাধারণ যারা গ্রাহক রয়েছেন তারা কিন্তু প্রতিনিয়ত এই বিভিন্ন দূর দূরান্ত থেকে এসে কিন্তু তারা ভোগান্তির শিকার হচ্ছে। সুতরাং এই সমস্যাটি যেন সমাধান হয়, এই দাবিটি কিন্তু যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন রাজস্ব কর্মকর্তা তারা কিন্তু জানাচ্ছেন। সব মিলিয়ে এখন পর্যন্ত এই ছিল ময়মনসিংহ থেকে রাজস্ব কর্মকর্তাদের কলম বিরতি সর্বশেষ খবর আমার কাছে। রওশন। রাজস্ব বোর্ডে চলছে কলম বিরতি কর্মসূচি, সে বিষয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। হঠাৎই সারা দেশে বেড়েছে মুরগির ডিমের দাম, আর সপ্তাহের ব্যবধানে খামারে প্রতি পিস ডিমের দাম বেড়েছে 1 থেকে 2 টাকা, খুচরা পর্যায়ে যা আরও বেশি। কুমিল্লার পাইকারি আড়তে 10 টাকা বেড়ে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 135 থেকে 140 টাকায়। ব্যবসায়ীদের দাবি খাবারের দাম সহ উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ায় প্রভাব পড়েছে ডিমের দামেও। তবে ক্রেতাদের অভিযোগ, সরবরাহ ঠিক থাকার পরও দাম বৃদ্ধির পরও সিন্ডিকেট করে দাম বাড়ানো হচ্ছে। অন্যদিকে গাজীপুরের খামারগুলোতে 1 থেকে 2 টাকা বেড়ে প্রতি পিস ডিম বিক্রি হচ্ছে 10 থেকে 10 টাকা 50 পয়সায়। খামারিদের দাবি, সব খরচ বৃদ্ধি পাওয়ার পাশাপাশি খামারের মুরগি মারা যাওয়ায় কমেছে ডিমের উৎপাদন, যার প্রভাব পড়েছে দামে। এদিকে রাজধানীর কোথাও কোথাও প্রভাব পড়েছে এই দামে, কোথাও কোথাও ডিমের ডজনের দাম 150 টাকার কাছাকাছি ছুঁয়েছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে গাজীপুরের খামার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেখার রায়হান এবং বরিশালের বাজার থেকে অমিত হাসান। প্রথমে যাচ্ছি গাজীপুরের ইফতেখারের কাছে। ইফতেখার, জানাবেন যে ডিমের বাড়তি দাম খামারি পর্যন্ত পৌঁছাচ্ছে কিনা? জি রওশন, আসলে খামার পর্যায়ে যেহেতু ডিমের দাম বাড়ছে সেক্ষেত্রে কিন্তু বলাই যায় যে এর প্রভাব কিন্তু উৎপাদন পর্যায় থেকে পাইকারি এবং খুচরা বাজারে কিন্তু এর প্রভাব পড়ছে। আমরা গত 1 সপ্তাহ আগে অর্থাৎ 10 থেকে 12 দিন আগে দেখেছি যে গাজীপুরের খামারগুলোতে প্রতি পিস ডিম বিক্রি হয়েছিল 9 টাকায়, সেটি কিন্তু আজকের বাজারে বিক্রি হচ্ছে খামার থেকে 10 টাকায়, এবং এটি কিন্তু গত 1 মাসের ব্যবধানে কিন্তু 2 টাকা পর্যন্ত বেড়েছে। অর্থাৎ গত রমজানের সময় আমরা দেখেছি যে খামারগুলোতে প্রতি পিস ডিম বিক্রি হয়েছিল 8 টাকা দরে, এবং সেই কারণে কিন্তু বলা যায় যে ডিমের দাম এই যেহেতু খামার পর্যায়ে 1 থেকে 2 টাকা পর্যন্ত বেড়েছে, যার প্রভাব কিন্তু আমরা দেখেছি খুচরা বাজারে কিন্তু গ্রাহকদেরকে মাঝে কিন্তু পড়েছে। এবং আমরা খামারিদের সাথে কথা বলেছিলাম, খামারিরা মূলত বলছেন যে এই যে এই দরটি কিন্তু মূলত ডিম ব্যবসায়ীদের যে একটা সমিতি, যাকে আমরা বলে থাকি যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেটের মাধ্যমে কিন্তু দামটি কিন্তু নির্ধারণ করা হয়ে থাকে, এবং সমিতি যে দর নির্ধারণ করে দেয় সেই দরে কিন্তু খামার থেকে উৎপাদন পাইকারি এবং খুচরা বাজারে কিন্তু বিক্রি করতে হয়। এবং আমরা খামারিদের সাথে কথা বলেছিলাম উৎপাদন খরচ বেড়েছে কিনা। উৎপাদন খরচ কিন্তু আগের দামই রয়েছে। আমরা জেনেছি যে লেয়ার মুরগির যে খাবার, সেই খাবারের দাম কিন্তু 2700 টাকা কিন্তু বস্তা, সেটি কিন্তু অপরিবর্তিত রয়েছে। পাশাপাশি ওষুধের দামও কিন্তু অপরিবর্তিত রয়েছে। তবে
যেহেতু গরম এবং ভাইরাসজনিত কারণে খামারে মুরগির মারা যাচ্ছেন এবং এর কারণে একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। মুরগি মারা যাওয়ার রোধে যে ভ্যাকসিন ব্যবহার করা হচ্ছে সেক্ষেত্রে কিছুটা ভ্যাকসিনের খরচ কিন্তু বেড়েছে বলে খামারিরা আমাদেরকে জানিয়েছেন। তবে এই ব্যবসায়ীরা খামারিরা যেটি বলছেন যে তারা যে দামটি পাচ্ছেন অর্থাৎ 10 টাকা, এই 10 টাকা বিক্রি করলেও কিন্তু তারা কিন্তু তাদের মুনাফা অর্জন করতে পারছে না, কারণ তারা বলছেন গত 4 মাস ধরে তারা কিন্তু লোকসান দিয়ে তারা ব্যবসাটি খামার পরিচালনা করছেন। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে ডিমের খামার থেকে দরদামের সবশেষ তথ্য। রোশন, এবার আমরা বরিশালের পরিস্থিতি জানতে চাই। অমিত, জানাবেন যে অনেক জায়গায় ক্রেতারা অভিযোগ করেছেন যে সিন্ডিকেটে, যে বাজারে একটা সিন্ডিকেট আছে, ব্যবসায়ীরা সেই সিন্ডিকেটের দোয়ার ধরে আসলে তারা দাম বৃদ্ধির পরও আবারও নিজেরা দাম বাড়িয়ে দিচ্ছে। এটা বরিশালের বাজারে আপনার চোখে পড়ছে কিনা? রোশন, একটু জানিয়ে রাখি, বরিশালের সপ্তাহ ব্যবধানের ডিমের ডজন কিন্তু 5 টাকা করে বেড়েছে প্রতি ডজনে, এবং আজকে 130 টাকায় বরিশালের বাজারে প্রতি ডজন ডিম, ব্রয়লার মুরগির যে ডিম রয়েছে সেটি বিক্রি হচ্ছে। এবং ব্যবসায়ীরা বলছেন যে আসলে মূল যে জায়গা রয়েছে যেখান থেকে তারা আসলে কেনাকাটাটি করে সেই জায়গাতেই আসলে দাম বেড়ে যাওয়ার কারণে তারা কিন্তু বেশি দামে বিক্রি করতে হচ্ছে, এবং তারা বলছেন যে দামে তারা কিনে তার থেকে খুব সামান্য লাভেই তারা বিক্রি করছেন, অতিরিক্ত দাম কিন্তু তারা নিচ্ছেন না। এদিকে ক্রেতারা যেটি বলছেন যে ডিমের দাম বাড়লেও খুব একটা বাড়েনি এখন পর্যন্ত, যে ডিমের দাম রয়েছে তাতে আসলে সহনীয় পর্যায়ে রয়েছে। তবে যদি মনিটরিংয়ের মাধ্যমে, বাজার মনিটরিংয়ের মাধ্যমে ডিমের দামটি আর একটু কমানো যায় সেক্ষেত্রে তাদের জন্য সুবিধা হয়। এবং ব্যবসায়ীরা বলছেন যে আসলে মূল যে বরিশালের বেশিরভাগ ডিম স্বরূপকাঠি থেকে সরবরাহ করা হয়, সেই স্বরূপকাঠি থেকেই আসলে দেখা যায় যে প্রতি সপ্তাহেই ডিমের দাম কম ওঠানামা করছে, যার কারণে তাদেরকেও বেশি দামে বিক্রি করতে হচ্ছে, এবং কম দামে কিনলে তাদেরকেও কম দামে বিক্রি করতে হচ্ছে। এবং আর একটু যদি ডিমের দরটা বলে দিই, আজকে বরিশালের বাজারে 130 টাকা প্রতি ডজন ব্রয়লার মুরগির ডিম সেটি বিক্রি হচ্ছে, এবং হালিতে 2 টাকা বেড়ে 45 টাকা বিক্রি হচ্ছে, যেটি গত সপ্তাহে 43 থেকে 44 টাকায় বিক্রি হচ্ছিল। এবং হাঁসের ডিম যেটি রয়েছে সেটি 65 থেকে 70 টাকা দরে বিক্রি হচ্ছে, এবং এটি ব্যবসায়ীরা বলছেন যে আগের দামেই বিক্রি হচ্ছে। এবং গত সপ্তাহে প্রতি ডজন ডিম 125 টাকায় বিক্রি হচ্ছিল, এবং হালি 43 থেকে 44 টাকা বিক্রি হচ্ছিল। এবং এই মাসের শুরুতে যদি 5 তারিখের কথা বলি তাহলে 127 টাকা প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছিল। এবং প্রতিনিয়তই ব্যবসায়ীরা বলছেন যে প্রতি সপ্তাহেই আসলে যারা পাইকাররা রয়েছেন তারা কিন্তু ডিমের দামটি নির্ধারণ করে দিচ্ছেন তাদেরকে, এবং তাদেরকে সেই দামে বিক্রি করতে হচ্ছে। যেহেতু বেশি দামে কিনতে হচ্ছে সেহেতু বেশি দামেই তাদের বিক্রি করতে হচ্ছে, এমনটি আসলে ব্যবসায়ীরা বলছেন। এবং সরবরাহ এখন পর্যন্ত যা রয়েছে তা এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে সেটাও বলছেন ব্যবসায়ীরা। এবং আসলে যে পরিমাণ ডিম বাজারে রয়েছে সেই পরিমাণ ক্রেতা আসলে বাজারে ডিমের কম দেখা যাচ্ছে, এবং যারা রয়েছে তারা বলছেন যে বাজার মনিটরিংয়ের মাধ্যমে যদি ডিমটির দাম সহনীয় পর্যায়ে রাখা যায় তাহলে তাদের জন্য কেনাকাটা করতে সুবিধা হয়। এবং ব্যবসায়ীরা যেটি বলছেন যে মূল জায়গা থেকে যদি ডিমের দাম কমানো যায় তাহলে তারাও কম দামে ডিম বিক্রি করতে পারবেন। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। রওশন, ডিমের বাজার পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মীরা। এদিকে সরবরাহের সংকটে দেশের বিভিন্ন বাজারে বেড়েছে মাছের দাম। সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ মাছের দাম কেজিতে বেড়েছে 50 থেকে 100 টাকা পর্যন্ত। চাঁদপুরের বাজারে 6 থেকে 800 গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2200 টাকায়। তবে নদীর মাছের দাম চড়া থাকলেও আগের দামেই বিক্রি হচ্ছে বিভিন্ন জাতের চাষের মাছ। যশোরেও সপ্তাহের ব্যবধানে বেড়েছে সব ধরনের মাছের দাম। শহরের বড় বাজারে জাত এবং মান ভেদে প্রতি কেজিতে বেড়েছে 20 থেকে 100 টাকা পর্যন্ত। হঠাৎ দাম বৃদ্ধির কারণে ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা, তবে বিক্রেতাদের দাবি সরবরাহ কমায় বেড়েছে এই দাম। এবছর চট্টগ্রামে 3 থেকে 3.5 লাখ কোরবানির পশুর চামড়া সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছেন আড়তদাররা। তবে এখনও বকেয়া টাকা আদায় না হওয়ায় উৎকণ্ঠায় ক্ষুদ্র ব্যবসায়ীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে নগরীর আতুরার ডিপো থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শোয়েব রহমান। শোয়েব, ক্ষুদ্র ব্যবসায়ীদের যে বকেয়া পরিশোধের বিষয়টি, আড়তদাররা কি বলছেন এই বিষয়ে?
রসুন আড়তদাররা মূলত ঢাকার যে সকল ট্যানারি মালিকরা রয়েছেন তাদের কাছে চামড়া বিক্রি করে থাকেন, কারণ চট্টগ্রামে কিন্তু ট্যানারি একেবারেই নেই, শুধুমাত্র একটি ট্যানারি রয়েছে এবং সেই ট্যানারি খুব অল্প সংখ্যক চামড়া সংগ্রহ করে, বাকি চামড়া কিন্তু ঢাকার যারা ট্যানারি ব্যবসায়ী রয়েছেন তাদের কাছে দিতে হয়। এবং যখন একজন ট্যানারি মালিক চামড়া সংগ্রহ করেন তখন তিনি বকেয়াতে সংগ্রহ করেন এবং সেই বকেয়া টাকা কিন্তু বছর পার হয়ে গেলেও তারা পান না, এবং পরবর্তী বছরও একইভাবে সেই ট্যানারি মালিকের কাছে চামড়া দিতে অনেকটা বাধ্য থাকেন ক্ষুদ্র ব্যবসায়ীরা, এবং এভাবেই কিন্তু চক্রটি চলছে। তবে এখন পর্যন্ত অনেক ব্যবসায়ীর বিপুল পরিমাণের টাকা আটকে আছে ট্যানারি মালিকদের কাছে, এবং সেই টাকা যদি যথাসময়ে আদায় না হয় সেক্ষেত্রে আসছে মৌসুমে তারা চামড়া কতটুকু সংগ্রহ করতে পারবেন সেটি নিয়ে কিন্তু তাদের মধ্যে এক ধরনের শঙ্কা রয়েছে। এবং আমরা আড়তদারদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, ট্যানারি মালিকদের সাথে যোগাযোগ করছেন যে বকেয়া যে পাওনা টাকা রয়েছে সেই পাওনা টাকা আদায় করার জন্য, এবং সেটি যদি আদায় করতে পারেন সেক্ষেত্রে তারা চামড়া সংগ্রহের ক্ষেত্রে অনেকটা ভালোভাবেই চামড়া সংগ্রহ করতে পারবেন বলে জানিয়েছেন। এবং আপনি যেটি বলছিলেন যে এবছর 3 থেকে 3.5 লাখ চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, এবং সেই লক্ষ্যমাত্রা অনুযায়ী এর মধ্যে আমরা দেখেছি অনেকগুলো আড়তেই কিন্তু লবণের মজুদের কার্যক্রম শুরু হয়েছে, তারা লবণ মজুদ করছেন এবং লবণের দামের ক্ষেত্রে তারা এবছর কিছুটা স্বস্তি প্রকাশ করছেন। গেল বছর যে লবণ ছিল 900 থেকে 1000 টাকা, এবার কিন্তু সেটি কমে 800 থেকে 850 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। এবং গতকাল জেলা প্রশাসনের সাথে একটি বৈঠক হয় লবণ ব্যবসায়ী এবং সেই সাথে চামড়ার আড়তদাররা যারা রয়েছেন তাদের সাথে, সেখানেও কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে যে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে, এবং লবণ ব্যবসায়ীরাও জানিয়েছেন যে লবণের দাম এবার তেমন একটা বাড়বে না এবং পর্যাপ্ত লবণ মজুদ রয়েছে বলে তারা জানিয়েছেন। এবং সেভাবেই প্রস্তুতি চলছে চট্টগ্রাম ছাড়াও, চট্টগ্রাম বৃহত্তর চট্টগ্রাম বলতে কক্সবাজার, 3 পার্বত্য জেলা, এই সকল এলাকা থেকেও কিন্তু চট্টগ্রামের এই আতুরার ডিপোতে চামড়া আসে, এবং প্রাথমিক পর্যায়ে ঈদের দিন সেই সকল জায়গাতে নিজস্ব উপজেলায় যাতে চামড়া সংরক্ষণের ব্যবস্থা করা হয় সেই জায়গা থেকে প্রশাসনের পক্ষ থেকে উপজেলা প্রশাসনকেও কিন্তু সহযোগিতা করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। অর্থাৎ এই যে মূল্যবান সম্পত্তি সেটি যাতে অবহেলা নষ্ট না হয়ে যায় সেদিকে সর্বোচ্চ দৃষ্টি রাখার জন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তদারকি করা হয়। তবে ব্যবসায়ীরা যেটি বলছেন যে প্রশাসনের পক্ষ থেকে যে তদারকি সেটি শুধুমাত্র চামড়া সংগ্রহের সময় থাকে, কিন্তু পরবর্তীতে যখন ট্যানারি মালিকদের কাছে সেই চামড়া বিক্রি করা হয় তখন সরকারের সেরকম নজরদারি থাকে না, যে কারণে সরকার যে দাম নির্ধারণ করে দেন লবণযুক্ত চামড়া সেই দামে ট্যানারি মালিকরা অনেক সময় চামড়া কিনে থাকেন না, এবং না কেনার কারণে কিন্তু যারা ক্ষুদ্র ব্যবসায়ীরা রয়েছেন তারা লোকসানের মুখে পড়েন। বিশেষ করে যারা মৌসুমী ব্যবসায়ীরা রয়েছেন সেই মৌসুমী ব্যবসায়ীরাও কিন্তু অনেকটা না বুঝেই চামড়া ক্রয় করেন বলে তারা জানাচ্ছেন। অর্থাৎ সরকার যে দাম নির্ধারণ করেন সেটি লবণযুক্ত চামড়ার দাম, কিন্তু মৌসুমী ব্যবসায়ীরা সেই দামে কিন্তু কাঁচা চামড়া কিনে লোকসানে পড়েন, এবং এই কারণে অনেকেই কিন্তু অভিযোগ করেন যে তারা লোকসানে পড়ছেন। এবছর মৌসুমী ব্যবসায়ীরা যাতে সেই বিষয়টি মাথায় রেখে চামড়া সংগ্রহ করেন বাড়ি বাড়ি থেকে সেটি আড়তদাররা অনুরোধ করেছেন, এবং একই সাথে সরকার নির্ধারিত মূল্যে যাতে ট্যানারি মালিকরা আড়তদারদের কাছ থেকে চামড়া সংগ্রহ করেন এবং সেই লেনদেন যাতে নগদ টাকায় হয় সেই বিষয়ে সরকারের হস্তক্ষেপ কামনা করছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। রওশন। চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী শোয়েব রহমান। দিনাজপুরে ট্রাক মাইক্রোবাসের সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন, একই ঘটনায় আহত হয়েছেন আরও 4 জন। সকাল 6টার দিকে দিনাজপুর ঠাকুরগাঁও মহাসড়কে বীরগঞ্জের 26 মাইল এলাকায় বাবুল ফার্মের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। বীরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান, ঠাকুরগাঁও থেকে রংপুরে যাওয়ার পথেই বিপরীত দিক থেকে আসা একটি সিমেন্টবাহী ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রো চালক এক যাত্রীর মৃত্যু হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেয়ার পথে আরও 2 জনের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহতদের ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। একটি সরকারি অনুষ্ঠানে অংশ নিতেই দুর্ঘটনার শিকার মাইক্রোর আরোহীরা রংপুরে যাচ্ছিলেন। রাজশাহীর বড়াল নদের উৎসবমুখের স্লুইস গেট পরিদর্শন শেষে বক্তব্য রাখছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সরাসরি চলে যাচ্ছি সেখানে। তারপরে আমাদের যখন জলবায়ু পরিবর্তন হবে তখন আমরা বলবো যে আমাদের পানির নিশ্চয়তা নাই, তো স্লুইস গেটগুলো তো কেউ ব্যক্তিগত স্বার্থে লাগায়নি, লাগিয়েছিল এই জন্য যে বন্যা নিয়ন্ত্রণ করা, কিন্তু এখনকার বাস্তবতা ভিন্ন হয়ে গেছে। আমার আগে নদী বাঁচবে, তারপরে আমি অন্যান্য কথাগুলো বলবো। তো এখন আমি যেটা বুঝেছি সেটা হচ্ছে যে পানি উন্নয়ন বোর্ডকে তাদের থেকে আমি একটা সম্পূর্ণ কর্মপরিকল্পনা চাইব যে এই 4 ঘাটের স্লুইস গেটটা সরিয়ে কতটুকুন জায়গা আমার খনন করতে হবে, আর নিচের দিকে আটঘরিয়ার ওই দিক থেকে আমার 18 কিলোমিটার যেটুকুন ভরাট হয়ে গেছে ওইটুকুন খননের সহজ উপায় কি। খননের যদি উপায় আমাকে বলা হয় জমি অধিগ্রহণ করে খনন, ওটাতে আমি নিরুৎসাহিত বোধ করি, কারণ আমি দেখেছি যে সরকারি ঢুকে জমি অধিগ্রহণের প্রক্রিয়া শেষ হওয়াটা খুবই জটিল। তো প্রাকৃতিক উপায়ে কতটুকুন আমরা ফেরত আনতে পারি সেটার জন্য কি পরিকল্পনা হতে পারে এটা পানি উন্নয়ন বোর্ডের কাছে চাইব। এবং পানি উন্নয়ন বোর্ডকে যেটা আমার পক্ষ থেকে মেসেজ সেটা হচ্ছে
নদীটাকে একটা প্রাণ ব্যবস্থা, প্রাকৃতিক সিস্টেম হিসাবে দেখেই তাকে পরিকল্পনা করতে হবে। যখন এগুলো পরিকল্পনা করা হয়েছে তখন দেশে পরিবেশ সংরক্ষণ আইন ছিল না, নদী রক্ষা কমিশন আইন ছিল না। এখন তো এগুলো আইন হয়েছে, বাস্তবতার নিরিখেই হয়েছে। সরকার যখন একটা আইন করে তার একটা জনস্বার্থমূলক দিক থাকে। তখন পানি উন্নয়ন বোর্ডের একচ্ছত্র মতামত ছিল, এখন তো তার একচ্ছত্র মতামত থাকবে না। নদী রক্ষা কমিশন চাইবে এই নদীটা ফেরত। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ব্যয় সাশ্রয়ী করতে এক পরিকল্পনা দিয়ে আমি নদীকে ধ্বংস করলাম, আবার শত কোটি টাকার আরেক পরিকল্পনা নিয়ে আমি নদীটাকে বাঁচিয়ে আনবো, এইটা কোনো উন্নয়নের ধারা হতে পারে না। সেটা অনেক আগেই হয়ে গেছিল, যেহেতু তখন এই আইনগুলো ছিল না। তো আমি তাদের কাছ থেকে একটা পরিকল্পনা চাইবো, আর বাকিটা যেহেতু আমি মোটামুটি মাঠে আগেও এসেছি, আমি জানি আমার চেষ্টা থাকবে বরাল নদীতে প্রবাহটা ফিরিয়ে আনা। এখন সবটুকুন হয়তো আমি ফিরিয়ে আনতে পারবো না, কারণ আমাদের সময় কম। অন্তত এইটুকুন জায়গা, চারঘাটের স্লুইস গেটের জায়গাটুকুন যদি আমার সময় আমি দেখে যেতে পারি, আর কর্মপরিকল্পনাটা যদি চূড়ান্ত করে যেতে পারি, পরবর্তী সরকার নিশ্চয়ই বাকি কাজটুকুন করবে। অভিশাপের কথা বলি, কিন্তু আমাদের দেশীয় প্রকল্পের স্বার্থে যে অভিশাপগুলো হয়েছে, এই প্রকল্পগুলো কেন অপসারণ হচ্ছে না? মানে আমরা নানা যে আপনার সামনেই যারা কথা বলছিলেন তারাও দেখলাম নানা রকম ভাবে ঘুরিয়ে পেঁচিয়ে আপনারাও বোঝানো হচ্ছিল, কিন্তু এটার কি স্বার্থ আসলে? আপা এই সম্পর্কে একটা প্রশ্ন বলি। আপনি বলছেন যে পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে আপনারা পরিকল্পনা চাইবেন, কিন্তু আমরা স্থানীয় মানুষের কাছ থেকে যেটা শুনি, তাদের সাথে পানি উন্নয়ন বোর্ডের অনেক মত পার্থক্য আছে, এবং আপনারা বিশেষজ্ঞ অনেকে আছেন, অনেক টিম। তো এটার একটা সমন্বিত টিম গঠন করবেন কিনা? আজকের কি সমন্বিত নাকি শুধু পানি উন্নয়ন বোর্ড, সেটা বলেন? সমন্বিত। রাজশাহীতে স্লুইস গেট পরিদর্শন শেষে বক্তব্য রাখছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। আমের জন্য দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে বরেন্দ্র জেলা নওগাঁ। সুস্বাদু নানান জাতের আমের চাষ হচ্ছে এ জেলায়। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও যাচ্ছে এ জেলার আম। তবে এখানে নেই আম সংরক্ষণ এবং রপ্তানির বিশেষ কোনো ব্যবস্থা। এতে ভরা মৌসুমেও নামমাত্র মূল্যেই আম বিক্রিতে বাধ্য হচ্ছেন চাষি এবং বাগানিরা। এছাড়া 50 কেজিতে মন হিসাব করায় সিন্ডিকেটের কাছে অসহায় চাষিরা। আরও জানাচ্ছেন মাজিদুর রহমান, ছবি তুলেছেন রবিউল ইসলাম। কদিন বাদে গাছে গাছে হলুদ রং ধারণ করবে পরিপক্ক আম। আমের সুমিষ্ট ঘ্রাণে মৌ মৌ করবে চারপাশ। ফুরাবে আম চাষিদের অপেক্ষার পালা। ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী জেলায় 22শে মে থেকে আম সংগ্রহ ও বাজারজাত করতে পারবেন ব্যবসায়ীরা। তবে উৎপাদন খরচ উঠবে কিনা এ নিয়ে শঙ্কায় আম চাষিরা। এর সাথে পাইকারদের সিন্ডিকেটের কারণে 40 কেজি পরিবর্তে 52 কেজিতে মন নির্ধারণ করায় লোকসানের শঙ্কা চাষিদের। আমের দাম বাজার মোতাবেক যেটা ওজন দেওয়ার কথা সেটা 40 কেজিতে মন হয়। বিভিন্ন প্রসেস অ্যাপ্লাই করি, সেটা তারা 53 কেজিতে মন নেয়। খরাজনিত কারণে আমাদের আম্রপালি আম উৎপাদনে ব্যাঘাত ঘটতেছে। আমটা উঠে তখন আমরা দাম পাই না, 1000 টাকা 800 টাকা এরকম মন যায়। স্বাদ ও মানের কারণে নওগাঁর উৎপাদিত আম এখন ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে স্থান করে নিয়েছে। ক্রেতাদের নির্দেশনা মেনে প্রতি বছরই আম যাচ্ছে সৌদি আরব, কাতার, ইতালি, ফ্রান্স সহ প্রায় 10টি দেশে। চীনের আম আমদানির আগ্রহের কারণে এবার নতুন সম্ভাবনা দেখা দিয়েছে। তবে আম সংরক্ষণাগার এবং রপ্তানি প্রক্রিয়ায় বিভিন্ন জটিলতায় বিপাকে পড়েছেন রপ্তানিকারকরা। ইউরোপের যে মার্কেটগুলোতে যে আমগুলো যায় সেটাতে আমরা হারভেস্ট করে শ্যাম্পুরে নিয়ে যাই। এখানে ক্যাপাসিটি সারা সিজন ধরে হয়তো 5000 মেট্রিক টনের বেশি এক্সপোর্ট করতে পারবেন না, কিন্তু আমাদের তো উৎপাদন হয় প্রচুর, 25 লাখ টন আমরা উৎপাদন করি, 3000 প্লাস এক্সপোর্ট করি, খুবই নগণ্য। হট ওয়াটার ট্রিটমেন্ট এটা যদি নিয়ে আসা যায়, এটা যদি সরকার সাপোর্ট করে, আমরাও কিছু বিনিয়োগ করলাম, গভর্নমেন্টও সাপোর্ট করলো, তাহলে 20 টন করা যাবে। 10 টন কিংবা 20 টনের একটা হিমাগার যদি স্থাপন করতে পারি, তাহলে আমরা এই যে প্রসেসিং করে রেখে দিলাম, আবার পাঠালাম। আমের হিমাগার স্থাপন এবং কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত এবং পাইকারদের সিন্ডিকেটের দৌরাত্ম্য নিয়ন্ত্রণে প্রশাসনকে এগিয়ে আসার আহ্বান কৃষি কর্মকর্তার। 52 কেজিতে 1 মন, 46 কেজিতে 1 মন, যখন যেভাবে কায়দা করে কৃষকদের উপরে, এই সিন্ডিকেটটা ভাঙতে হবে। আমরা প্রশাসনের সহযোগিতায় সবসময় এটার বিরুদ্ধে তৎপর থাকি। সরাসরি যদি এক্সপোর্টারদের সাথে কৃষকদের লিঙ্কেজ করা যায়, কন্ট্রাক্ট গ্রোয়িং বা একজন এক্সপোর্টার যা আম সরবরাহ করে আগে থেকে প্রোডাকশন থেকে যদি যোগাযোগ রাখে, তাহলে কৃষক ন্যায্য মূল্য পাবে। নওগাঁয় দিন দিন বাড়ছে আম বাগানের সংখ্যা, তার সাথে বাড়ছে উৎপাদনও, এবং বিদেশেও বাজার সৃষ্টি হয়েছে এই নওগাঁর আমের। তবে এখানে কোনো সংরক্ষণগার না থাকায় কৃষক কখনো অল্প দামে আম বিক্রিতে বাধ্য হচ্ছেন।
তাই তাদের দাবি সরকারিভাবে এখানে একটি হিমাগার নির্মাণের। নওগাঁর মাহাদুপুর থেকে মাজিদুর রহমান, এখন। এদিকে সিলেটের বাজারে আম, লিচু সহ মৌসুমি ফলের সরবরাহ বেড়েছে। বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে রিকাবি বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সন্দীপন শুভ। শুভ, বাজারে মৌসুমি ফলের দাম কেমন দেখছেন, আর এ বিষয়ে ক্রেতারা কি বলছেন? রওশন, আমি রয়েছি নগরী রিকাবি বাজারে এবং চলছে মধুমাস। জ্যৈষ্ঠ মাসে কিন্তু নতুন ফলের গন্ধে মৌ মৌ করছে চারদিক। আপনি দেখতে পাচ্ছেন যে আমার ঠিক পিছনে কিন্তু যে এই মৌসুমের যে ফলগুলো রয়েছে গ্রীষ্মকালীন, বিশেষ করে আম এবং লিচু কিন্তু বাজারে চলে এসেছে। প্রথমেই বলতে হয় রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ সহ উত্তরবঙ্গের যে বিখ্যাত যে আমগুলো রয়েছে সেই আমগুলো বাজারে আসতে শুরু করেছে। এর পাশাপাশি যদি আমি বলতে চাই সেক্ষেত্রে দিনাজপুরের লিচু কিন্তু আসতে শুরু করেছে বাজারে, এবং বিশেষ করে বোম্বাই লিচু নামে যে লিচুটি বিখ্যাত এবং চায়না 3 এগুলা কিন্তু বাজারে এখন আসতে শুরু করেছে। এবং ক্রেতা বিক্রেতায় সকাল থেকে আমরা দেখেছি যে বেচা কিনায় ভরপুর। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে বাজার দর সম্পর্কে, বাজার দর কিন্তু খুব একটা তারতম্য বা নিম্নমুখী এখনো হয়নি, এখনো বেশ চড়া মূল্যেই বাজার দর রয়েছে। যেমন প্রথমেই যদি আমি লিচুর কথা বলতে চাই, লিচু কিন্তু আজকের বাজার দরে প্রতি 100 পিস বিক্রি হচ্ছে 350 থেকে 400 টাকায়। এবং আমের কথা যদি বলতে চাই, আম কিন্তু মান ভেদে 90 থেকে 120 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, যেটি পাইকারি বাজারেই 60 থেকে 70 টাকায় বিক্রি হচ্ছে। এর পাশাপাশি যদি আমি অন্যান্য ফলের কথা বলতে চাই যেগুলো এই মৌসুমে বেশি চলছে, আনারসের কথা, সেই আনারস কিন্তু প্রতি পিস 40 টাকা ধরে বিক্রি হচ্ছে। এবং হালি কিন্তু 160 থেকে 170 টাকা বিক্রি হচ্ছে। এর পাশাপাশি যদি আমি আপেলের কথা বলতে চাই, আপেল কিন্তু 300 থেকে 320 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, কোনো কোনো জায়গায় 350 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আঙ্গুরের কথা বলতে হয়, সে আঙ্গুরও কিন্তু 360 থেকে 380 টাকা বিক্রি হচ্ছে। এবং আঙ্গুরের মধ্যে কিন্তু আরেকটি জাত রয়েছে কালো জাতের আঙ্গুর, সেই কালো আঙ্গুরও কিন্তু 600 থেকে 620 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং খেজুরের দাম যদি বলতে হয়, খেজুর এখানে 250 থেকে 1000 টাকা পর্যন্ত কেজি দরে বিক্রি হচ্ছে। এর পাশাপাশি যদি আমি নাশপাতির কথা বলতে হয়, নাশপাতি কিন্তু 450 থেকে 480 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তো মুদ্রা কথা হচ্ছে যে আসলে সবগুলো পণ্যের দাম কিন্তু মোটামুটি বেড়ে চলছে। এবং স্থানীয় যে ফলগুলো রয়েছে এবং লোকাল সহ বাইরের যে ফলগুলো রয়েছে সবগুলো ফলের দামই কিন্তু মোটামুটি চড়া রয়েছে। এর পাশাপাশি মৌসুমি ফলগুলো আসতে শুরু করেছে। তবে ক্রেতারা এবং বিক্রেতারা আশা করছেন যদি আরও কিছু ফল আসা শুরু করে তখন কিন্তু ফলের দাম আরেকটু কমতে পারে। এই ছিল আসলে সিলেটের ফল বাজার থেকে আমার কাছে সবশেষ। সিলেটের ফল বাজারের পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী সন্দীপন শুভ। শরীয়তপুরে অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করছে জেলা প্রশাসন এবং সড়ক বিভাগে। নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মনিরুজ্জামান। মনির, অভিযানে কি ধরনের স্থাপনা উচ্ছেদ করা হয়েছে, আর এখন পর্যন্ত কোনো ভবন কি ভাঙা হয়েছে কিনা? এখনো পর্যন্ত 8টি স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে 2টি এক্সকেভেটরের মাধ্যমে, এবং এখন একটি পাকা স্থাপনা গুড়িয়ে দেওয়ার কাজ চলছে। আমরা দেখছি যে বেশ উত্তেজিত জনতা এবং পাশাপাশি প্রশাসনও তাদের কাজ কিন্তু চালিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে এখানে কিন্তু আমরা লক্ষ্য করছি যে বেশ উত্তেজনা রয়েছে এবং যারা এই অবৈধ স্থাপনাগুলো নির্মাণ করছেন তারা বেশ বাধাও দিচ্ছে কিছু কিছু ক্ষেত্রে। এখানে পুলিশ আছে, আমরা লক্ষ্য করেছি যে আনসার রয়েছে, জেলা প্রশাসন, সড়ক বিভাগ, বিদ্যুৎ বিভাগ, ফায়ার সার্ভিস সবাই আছেন। কাজ কিন্তু নির্বিঘ্নে চলছে আমরা লক্ষ্য করছি যে। আর পাশাপাশি এরপরেও পুলিশ বক্স পর্যন্ত, কোর্ট মোড় পর্যন্ত আরও যে স্থাপনা রয়েছে সেগুলো উচ্ছেদ করা হবে, এমনটা কিন্তু আমাদেরকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানিয়েছেন। তো সকাল 10টার দিকে কিন্তু এই উচ্ছেদ অভিযান শুরু হয় এবং তা কিন্তু চলতে থাকে। প্রথমে বেশ কিছু টিনের স্থাপনা এবং আধা পাকা স্থাপনা ভাঙা হয়। এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে এই একটি পাকা ভবন ভেঙে দেওয়া আছে, যেটি একসময় একটি রেস্টুরেন্ট ছিল। এর পাশে আরও একটি ভবন আছে যেটি এর পরবর্তীতে ভাঙা হবে, এমনটা জানিয়েছে এখানকার উচ্ছেদকারী যারা আছেন সেই কর্তৃপক্ষ। তো শরীয়তপুরে এই সড়কটি মূলত 2086-87 সালে অধিগ্রহণ করে সড়ক বিভাগ, এবং এটিকে 60 থেকে 70 ফিট চওড়া একটি সড়ক বানানোর জন্যই এই
সড়ক নির্মাণ, সড়কের জমি অধিগ্রহণ করা হয়, কিন্তু সড়ক কিন্তু এরপর দেখা যায় যে অবৈধভাবে দখল করে দখলদাররা, এবং সেই দখল উচ্ছেদ করে এখানে সড়ক নির্মাণ, পাশাপাশি ড্রেন, ফুটপাত নির্মাণের জন্য এই জমি ব্যবহার করবে, যাতে সড়কের সম্প্রসারণ হলে যানজটের ভোগান্তি কমবে। কারণ দিন দিন শরীয়তপুর শহর বড় হচ্ছে এবং সেই ক্ষেত্রে কিন্তু গাড়ির সংখ্যাও বাড়ছে, যানবাহন বৃদ্ধি পাওয়া কিন্তু যানজট বাড়ছে। তো স্থানীয়রা বলছেন যে এই উচ্ছেদের ফলে এই উচ্ছেদকৃত জমি যাতে আর পুনরায় দখল না হয় সে বিষয়ে যেন কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করে। তো এই ছিল আমার কাছে উচ্ছেদ অভিযান এখন পর্যন্ত। উচ্ছেদ অভিযান আরও চলবে, পরবর্তীতে আরও বিস্তারিত জানাতে পারবো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সহকর্মী কাজী মনিরুজ্জামান। হিলিতে আজ থেকে সরকারিভাবে শুরু হচ্ছে বড় মৌসুমের ধান এবং চাল কেনা। এবার প্রতি কেজি ধান 36 টাকা আর প্রতি কেজি চাল 49 টাকা করে কিনছে সরকার। এ বিষয়ে বিস্তারিত জানাতে হিলি সরকারি খাদ্য গুদাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল রানা। রানা, হিলি থেকে সরকারিভাবে কি পরিমাণ ধান চাল কেনা হবে, আর যেই দাম সরকারের তরফ থেকে দেওয়া হচ্ছে সে বিষয়ে কৃষকরা কি বলছেন? রোশন, আমি আপনাকে একটু বলি যে কিছুক্ষণ আগেই কিন্তু এই হিলি সরকারি খাদ্য গুদাম যেটি রয়েছে সেখানে বড় মৌসুমে যে ধান চাল কার্যক্রম সেটির উদ্বোধন করা হয়েছে, এবং প্রথম দিন 3 জন কৃষক প্রায় 9 টনের মতন ধান সরকারের কাছে বিক্রি করেছেন 36 টাকা কেজি দরে। এছাড়াও 14 জন মিল মালিকের সাথে সরকার একটি চুক্তিবদ্ধ রয়েছে, তারা মূলত 408 মেট্রিক টনের মতো চাল এখানে 49 টাকা কেজি দরে সরকারি খাদ্য গোদামে দিবেন। এছাড়া এই উপজেলায় প্রায় 548 মেট্রিক টন ধান এবার সরকারিভাবে ক্রয় করা হবে। তবে এই যে ধানের দাম যেটি সরকার নির্ধারণ করে দিয়েছে 36 টাকা কেজি, সেটি কিন্তু প্রতি মন প্রায় 1440 টাকা। এটি কৃষকের কাছে সন্তোষজনক দাম। তবে কৃষকরা কিছু অভিযোগ রেখেই গেছেন। তারা বলছেন যে বরাবর বিগত সময়গুলোতে তারা এই সরকারি খাদ্য গোদামে ধান দিতে এসে হয়রানির শিকার হয়েছেন এবং তারা ধান দিতে পারেননি। বিশেষ করে তার সিন্ডিকেটের কবলে পড়তে হয়, তাদেরকে অন্য কারো কাছে তাদের যে কৃষক কার্ড রয়েছে সেটি বিক্রি করতে হবে এবং সেই সিন্ডিকেট সেটি কিনে নিয়ে পরে কিন্তু খাদ্য গুদামে বা সরকারি যে খাদ্য গুদাম রয়েছে সেখানে কিন্তু এই সিন্ডিকেটের যারা রয়েছে আসলে তারা ধানগুলো বিক্রি করে থাকে। এতে করে কৃষক যে ন্যায্য দাম সেটি পান না, এবং কৃষক যখন এখানে আসেন, কৃষক যেটা অভিযোগ করছেন সেই অভিযোগগুলো বরাবরই থাকে। তো সব মিলিয়ে বলা চলে রসুন ধান চালের যে সংগ্রহ কার্যক্রম সেটি চলমান থাকবে। হিলি থেকে যুক্ত ছিলেন সহকর্মী সোহেল রানা। কয়েক বছর আগেও চুয়াডাঙ্গার আলমডাঙ্গার তাঁত শিল্প ছিল জমজমাট। তাঁতের খটখট শব্দে প্রতিটি গ্রাম মুখরিত থাকলেও বর্তমানে এর বেহাল দশা। সুতার দাম বৃদ্ধি আর মজুরি কমায় পেশা বদল করছেন তাঁতিরা। ফলে কালের বিবর্তনে বিলুপ্তির পথে আলমডাঙ্গার ঐতিহ্যবাহী এই তাঁত শিল্প। অভিযোগ রয়েছে বিসিক সহ প্রশাসনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এখানকার তাঁতিরা। চুয়াডাঙ্গা থেকে অনিক চক্রবর্তীর প্রতিবেদন। একসময় তাঁতের খটখট শব্দে মুখরিত থাকত চুয়াডাঙ্গার আলমডাঙ্গার বিভিন্ন গ্রাম। 15 থেকে 16টি গ্রামের কয়েক হাজার মানুষ জীবিকা নির্বাহ করত এই শিল্পকে কেন্দ্র করে। তবে বর্তমানে পেশা হারিয়েছে তার জৌলুস। কেউ কেউ অন্য উপায় না পেয়ে টিকিয়ে রেখেছেন বাপদাদার পেশা। একসময় গ্রামের বেশিরভাগ মানুষ তাঁত শিল্পের সঙ্গে জড়িত থাকলেও জীবিকার প্রয়োজনে অনেকেই পেশা বদলে হয়েছেন হোটেল কর্মচারী, রিক্সা ভ্যান চালক, রাজমিস্ত্রি বা ক্ষুদ্র ব্যবসায়ী। আমার দিনে আপনি মনে করেন 4টি থেকে 5টা গামছা হয়, তাতে ধরেন যে সংসার কোনোভাবেই চলে না। সারাদিনে মনে করেন এই 40 টাকা 30 টাকা এরকম হয়। এই সপ্তাহে মনে হয় 200-250 টাকা 300 টাকা এরকম কাজ হয়, কষ্ট হয়। বর্তমানে বেশিরভাগ বাড়িতে অযত্ন অবহেলায় পড়ে আছে তাঁত যন্ত্র। হাতে গোনা কয়েকটি বাড়িতে নারীরা অবসরে তাঁত বুনে বাঁচিয়ে রেখেছেন এই পেশা। তারা বলছেন পুঁজির অভাব, দফায় দফায় সুতা ও কাঁচামালের মূল্য বৃদ্ধি আর শ্রমিকের মজুরি কমাসহ নানান প্রতিকূলতায় আলমডাঙ্গার ঐতিহ্য এখন বিলুপ্তির পথে। এ অবস্থায় এই শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন বলছেন স্থানীয়রা। আমাদের এলাকা এখন নেই বললেই চলে। এখন মানে শতকরা একখান দোকান হতে পারে, খুঁজলি পারে। বর্তমান যে পরিস্থিতি, কাপড় বুনে সংসার মেনটেনেন্স করা আর চলে না। এর যে কাঁচামাল সুতা বা অন্যান্য যেগুলোর দাম অতিরিক্ত বৃদ্ধি, পাশাপাশি তারা যে
তাঁত শিল্প যেটা তৈরি করে, যেমন লুঙ্গি, গামছা, এগুলোর বাজারে পর্যাপ্ত মূল্য নেই। বিসিক কর্মকর্তারা বলছেন, তাঁতিদের আধুনিক প্রশিক্ষণ ও শিল্পকে আধুনিকায়ন করতে কাজ চলমান রয়েছে। উৎপাদনমুখী কুটির শিল্প, তাঁত শিল্প এটা, এখানে হচ্ছে ব্যবসা সংক্রান্ত প্রশিক্ষণ আছে আমাদের 5 দিনের। আমাদের কাছ থেকে তারা প্রশিক্ষণ নিতে পারে, ব্যবসা কিভাবে করতে হয়। তাদের আমরা ব্যবসা সংক্রান্ত প্রশিক্ষণ দিয়ে তাদের আমরা ঋণ কার্যক্রমে নিয়ে যেতে পারি। এক সময় তাঁত শিল্পের সঙ্গে 5,000 মানুষ সম্পৃক্ত থাকলেও বর্তমানে আছে মাত্র 20 থেকে 30টি পরিবার। অনিক চক্রবর্তী, এখন চুয়াডাঙ্গা। খুলনার ঝিলপুকুরে পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়েছে এলাকাবাসী। রোববার দুপুরে নগরীর খালিশপুরে ঈদগাহ এলাকার ঝিলপুকুরে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা হয়। পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। পরে শুরু করা হয় পরিচ্ছন্নতা অভিযান। এ সময় পুকুরের কচুরিপানা পরিষ্কার করা হয়। এর আগে নগরীর 3টি ওয়ার্ডের 15,000 মানুষের জন্য পুকুরটি উন্মুক্তই ছিল। তবে গেল 5 বছর ধরে রক্ষণাবেক্ষণের অভাবে পুকুরটি কচুরিপানায় ভরে যায়। জনসাধারণের জন্য পুকুরটি উন্মুক্ত এবং ব্যবহার উপযোগী করতেই সার্বিক ব্যয় বহনেরও ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে পাইগাছা উপজেলার কপিলমুনি এলাকায় জোর করে দখলে রাখা নাছিরপুর খাল দখলমুক্ত করার কথাও জানানো হয়। এখানে হাঁটু তো আমার তো পানি পর্যন্ত নাই, কিন্তু প্রচুর কিন্তু এই পানিটা নষ্ট হয়ে গেছে। এলাকার মানুষের পর্যাপ্ত উপকার হবে এই পুকুরটা দ্বারা, এবং মানুষ হেভি উপকৃত হবে। আলহাজ রকিবুল ইসলাম বকুল ভাইয়ের নেতৃত্বে আমরা এই পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য উদ্যোগ নিয়েছি। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যেভাবে খাল খনন উদ্যোগ নিয়েছিলেন, আমাদের প্রফেসর সাহেব বলেছেন, আমরা সেইভাবেই সেই মনোবলকে কাজে লাগিয়ে আমরা প্রতিটি পুকুর পরিষ্কার করব, এবং যেগুলো বেদখলে অবস্থায় আছে আমরা কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব, তাদের সহায়তা নিয়ে আমরা সেগুলো পুনরুদ্ধারের ব্যবস্থা করব এবং দখলমুক্ত করার জন্য সমস্ত উদ্যোগ আমরা গ্রহণ করব। শেষ করছি এখন জনপদে, তার আগে শিরোনামগুলো আরও একবার। ভারতের নিষেধাজ্ঞায় আখাউড়া স্থলবন্দরের রপ্তানি কমবে 30%। দৈনিক 40 লাখ টাকার বাণিজ্য ব্যাহতের শঙ্কা। হঠাৎ চড়া ডিমের বাজার ডজন ছুঁয়েছে প্রায় 150। সপ্তাহের ব্যবধানে ঊর্ধ্বমুখী মাছের দরও সরবরাহ কমার দাবি। ডিম তো 42 টাকা 40 টাকা এরকম আসলে আর কি, এখন 45 টাকা বিক্রি করি, একটু বাড়ছে। খাদ্যের দাম যদি আরেকটু কমায় তাহলে হয়তো ডিমের দাম আরেকটু কমবে। নদীতে মাছ কম, আর এই জন্য কিন্তু আয় না, কম কিন্তু দাম বেশি দেখা। স্তর নামায় তীব্র হচ্ছে সুপেয় পানির সংকট। সুনামগঞ্জ এবং নড়াইলে স্বাস্থ্য ঝুঁকিতে লাখো মানুষ। দীর্ঘমেয়াদী উদ্যোগের দাবি। এক কলস পানি নিয়ে এখানে খাই, এরপরে গাড়া গুড়া থেকে আমরা গোসল করি। সঠিক টাইমে স্কুলে যাই যেতাম না, এই পানি আনতে যাওয়ার সময় বাদে স্কুলে আইয়া টাইম পাইতাম না যাওয়ার। এবং বিদেশেও বাড়ছে নওগাঁর সুস্বাদু আমের চাহিদা। রপ্তানির সুব্যবস্থা এবং সংরক্ষণাগার না থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছে চাষিরা। এই ছিল এখন জনপদের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।